হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রো। আজকে আমি তোমাদের তড়িৎচুম্বকত্বের সেট 2 এর অঙ্কের পার্ট 3 করাবো। যাদের পার্ট 1 পার্ট 2 করা হয়ে গেছে তারা পার্ট 3 শুরু করে দাও। যাদের হয়নি তারা এই ক্লাসের ডেসক্রিপশনে গিয়ে তার লিঙ্ক থেকে পার্ট 1 পার্ট 2 করে নাও এবং অবশ্যই তার আগে থিওরি ক্লাসগুলো লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে করে নিয়ে করো। এবং ক্লাসগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর শেয়ার তো করবেই। ওকে, তো শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। হ্যালো স্টুডেন্টস, আজকে পার্ট 3 করাচ্ছি আমরা। পার্ট 3 প্রথম অঙ্ক। 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন 0.01 টেসলা মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব সমতলে বৃত্তপথে আবর্তন করে। ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বল কত? বৃত্তপথের ব্যাসার্ধ কত? প্রতিবার পূর্ণ আবর্তনের ফলে ইলেকট্রনটির শক্তি কি পরিমাণ বৃদ্ধি পায়? ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম্ব আর ভর দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের অঙ্কটাতে এটা একদম সিম্পল একটি অঙ্ক। একটি আধানকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ছুড়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে তার উপর ক্রিয়াশীল বলটা বের করতে দিয়েছে, তাই তো? তো এখানে ইলেকট্রনটার বেগ দেওয়া আছে, আগে ডেটাগুলো একটু দেখে নিই। 10⁶ মিটার পার সেকেন্ড। আচ্ছা, যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ওকে ফেলা হয়েছে দ্যাট ইজ 0.001 টেসলা। এবার কি করা হয়েছে? চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব সমতলে আবার বলেই দিয়েছে বৃত্তপথে আবর্তন করে। এবং আমরা জানি যদি একটা আধানকে একটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ছুঁড়ে দেওয়া হয় তাহলে সেটা বৃত্তপথে আবর্তন করে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তার প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয় এই চৌম্বক বল। আর চৌম্বক বল আমরা অলরেডি শিখেছি যে F = QVB sin থিটা, মানে QV × B হয়, তাকে ভাঙলে QVB sin থিটা। তো যাই হোক, এখানে বলে দিয়েছে চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব দ্যাটস sin 90, দ্যাট ইজ sin 90 মানে 1, দ্যাট ইজ এটা থাকলো না, দ্যাট ইজ QVB। তাহলে প্রথম প্রশ্নটাই কি বলেছে? ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কত, মানে এটারই জাস্ট মানগুলো বসিয়ে দিলে এই বলটা বেরিয়ে যাবে। একদম পাতি একটা অঙ্ক। দ্যাট ইজ এখান থেকে যদি বের করি Q কত? Q হলো 1.6 × 10⁻19, V কত? 10⁶, আর B কত? B হলো 0.001। তাহলে এটা প্রথম অঙ্ক হয়ে গেল। তার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে 1.6 × e⁻19 × e⁻6 আর ইন্টু 0.001, এটা করলে আমরা আছে 1.6 × 10⁻16 নিউটন। ওকে, এটা প্রথম অঙ্ক। তারপরে বলেছে দ্বিতীয় অঙ্কে, মানে ওই সাথেই, যে বৃত্তপথের ব্যাসার্ধ কত। বৃত্তপথের ব্যাসার্ধের জন্য আমাদের দেখতে হবে যে ও যেহেতু QVB এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে ওর উপর, সেই ফোর্সের জন্য ও ঘুরছে এবং ঘোরার জন্য লাগে অভিকেন্দ্র বল দ্যাটস মিন mv²/r। তাহলে এখান থেকে একটা ভি কেটে গেলে এখান থেকে 8টা পাবো, সেই 8টা হলো m, এখানে একটা ভি বাঁচবে আর এখানে QB নেমে গেল। দ্যাট ইজ এই ব্যাসার্ধে ঘুরবে। তো ব্যাসার্ধটা কত হবে? m কত? 9.1 × 10⁻31 × 10⁻6 ডিভাইডেড বাই 1.6 × 10⁻19 ইন্টু 0.001। তাহলে এটা আমরা পেয়ে যাবো কত ব্যাসার্ধটা হবে যে ঘুরছে। একদম পাতি ফর্মুলা বেসড অঙ্ক। 9.1 × e⁻31 ইন্টু e⁻6 ইন্টু 9 হয়ে গেল, এটা দূর, ডিভাইডেড বাই ব্র্যাকেট 1.6 × e⁻19 ইন্টু 0.001 ব্র্যাকেট ক্লোজ, 5.6 × 10⁻³ মিটার হয়ে গেল ব্যাসার্ধ হয়ে গেল। তারপরে কি বলেছে? প্রতিবার পূর্ণ আবর্তনের ফলে ইলেকট্রনটির শক্তি কি পরিমাণ বৃদ্ধি পায়। এক্ষেত্রে আমরা অলরেডি পড়েছি থিওরিতে যে এক্ষেত্রে এটা একটি কার্যহীন বল, অর্থাৎ এখানে কোনো রকম শক্তির পরিবর্তন হবে না, ঠিক আছে? তাছাড়াও যদি আমরা একটু ব্যাখ্যা করে দেখাই তাও হতে পারে। ব্যাখ্যা করে যদি দেখাই, আমরা দেখছি W চাই। W = আমরা জানি মানে শক্তি, তো শক্তি মানে কি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়, দ্যাটস মিন কি কত পরিমাণ সেখানে ওয়ার্ক হচ্ছে, ওয়ার্কটাই তো এনার্জি। এবার আমরা জানি W = F.S
ওকে, বাট এখানে সরণ তো নাই, এফটা আছে, ভেলোসিটি আছে। তবে আমরা একটা জিনিস জানি যে ডব্লিউকে যদি টি দিয়ে ডিভাইড করি তাহলে এটাও টি দিয়ে ডিভাইড হবে। ওকে, দ্যাটস মিন এফ ডট এখানে ভি হয়ে যাবে। ওকে, এবার এফ ডট ভি যদি করি তাহলে হবে এফ ভি কস থিটা। এবার দেখো এক্ষেত্রে এফ আর ভি এর মাঝখানে অ্যাঙ্গেল অলরেডি বলে দিয়েছে লম্ব, তাই তো? যে ফোর্সটা আমরা তো জানি যে চৌম্বক ক্ষেত্রের সাথে যদি লম্বভাবে কোনো আধানকে ছোড়া হয় তাহলে সে যে ফোর্সটা ফিল করে দ্যাট ইজ কিউ ভি ক্রস বি। আর ভি ক্রস বি মানে কি, এফ এর অ্যান্সারটা হয় ভি আর বি বোথ এর সাথে লম্ব, দুজনের সাথে লম্ব হয়, তাই তো? তো এক্ষেত্রে তাহলে এফ আর ভি পরস্পর লম্ব হলো, আর এফ আর ভিও যদি লম্ব হয় তাহলে cos 90 কি 0, দ্যাটস মিন 0। তাহলে W ইকুয়াল টু কি হলো, টি ইন্টু 0 দ্যাট ইজ 0। তার মানে কোনো রকম এখানে শক্তি লাগবে না, ঠিক আছে? কোনো রকম শক্তির বৃদ্ধি হবে না। ওকে, চলো প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার আমরা সেকেন্ড অঙ্কে যাব। অঙ্ক নম্বর 14টা দেখো মন দিয়ে। 10⁴ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রন 0.01 টেসলা প্রাবল্যের একটি চৌম্বক ক্ষেত্রে একটি বৃত্ত গঠন করে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের ঘূর্ণন কম্পাঙ্ক নির্ণয় করো। ইলেকট্রনের আধান দেওয়া আছে 1.6 × 10⁻⁹ কুলম্ব, আর ভর দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। অঙ্কটা একদম আগের মতোই অঙ্ক, একদম সেম টু সেম অঙ্ক, কিচ্ছু না। একটি আধানকে ইলেকট্রনকে যাই হোক একটা চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে ছুড়ে দেওয়া হয়েছে বলেও বৃত্তপথে ঘুরেছে। এখানে বৃত্তপথে ঘোরা দেখে তোমাকে বুঝতে হবে যে আধানটাকে লম্বভাবে ছোড়া হয়েছে, কারণ একটি আধানকে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে ছোড়া হলেই তাহলে সেটা বৃত্তপথে ঘুরে আবার সেই বৃত্তপথের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। তো আগের অঙ্কটা দেখলে অবভিয়াসলি তাহলে জানোই যে ব্যাসার্ধটা কত বেরিয়েছিল, এম ভি বাই কিউ বি, তাই তো? এবার যেটা করে দেখে নাও, এম দেওয়া আছে, ওখানে দেওয়া আছে, লিখলাম না। ভিটা দেওয়া নাই, এখানে একটা ব্যাপার। কিউ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ কিউ মানে আধানটা, আর বি দেওয়া আছে 0.01 টেসলা। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো তোমার ভিটা দেওয়া নাই। যদি এটা দেওয়া থাকতো তাহলে অঙ্কটা ইজিলি হয়ে যেত। তবে এখানে ভি না দেওয়া থাকলেও একটা নতুন জিনিস দেওয়া আছে, ই এনার্জি শক্তি, ই দেওয়া আছে 10⁴ ইলেকট্রন ভোল্ট। এবার এখানে সমস্যাটা হলো এনার্জি দেওয়া আছে। এনার্জি দেওয়া থাকলে ভেলোসিটি বের করা যায়, কারণ আমরা গতিশক্তি মানে অলরেডি ছোটবেলা থেকে জানি ½ mv² দ্যাট ইজ ইকুয়াল টু এনার্জি ই। সো এখান থেকে অবভিয়াসলি v² ইকুয়াল টু 2e/m, দ্যাট ইজ v ইকুয়াল টু √2e/m। এইখান থেকে কিন্তু আমরা ভেলোসিটিটা বের করে নিতে পারবো। কত হবে মানগুলো যদি বসিয়ে দিই? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে এনার্জিটা কিন্তু ইলেকট্রোভোল্টে আছে, এটাকে আমাদের কিন্তু জুলে করে নিতে হবে, কারণ আমাদের ভেলোসিটিটা মিটারে বেরোবে। তো আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻19 ভোল্ট, সরি জুল। তো সেখান থেকে এটা ভোল্ট মানে ইভি মানে ইলেকট্রন ভোল্ট মানে 10⁴ × 1.6 × 10⁻19 জুল। ওকে, ইভি থেকে জুল, ঠিক আছে? এটা আমরা অনেক আগে শিখেছি। মানে বলতে পারো একটা ইলেকট্রন যদি 1 ভোল্টের মধ্যে দিয়ে যায় তাহলে তার কতটা এনার্জি লাগে, এনার্জি লস বা গেইন করে। ই আধানটা ইন্টু 1 ভোল্টেজ, 1.6 × 10⁻19 ইন্টু 1 দ্যাট ইজ 1.6 × 10⁻19 জুল। এইটাকেই বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্টের ডেফিনেশনটাই তাই যে একটা ইলেকট্রন যখন একটা 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে যায় তখন সে যে পরিমাণ এনার্জি গেইন বা লস করে, ঠিক আছে? তার মানে যত ইলেকট্রন ভোল্ট হবে তাকে 1.6 × 10⁻19 কুলম্ব 19 দিয়ে গুণ করলে সেটা জুলে বেরিয়ে যাবে। তো এখানে যদি বসাই দিন তাহলে √2 × 1.2 × 10⁴ × 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই 9.1 × 10⁻31। তাহলে ভিটা কত বেরোচ্ছে একটু দেখে নিই, তারপরে করছি আবার। 2 × e⁴ × 1.6 × e⁻19 divided by bracket 9.1 × e⁻31 bracket close root under this। এটা বেরোচ্ছে
বাপরে, এটাকে একটু ইসে দেখি, এর বের হলো 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7, কত হচ্ছে 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হয়ে গেল। এবার এটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে, তাহলে এটা কোথায় করি, এখানে করি, পরপর উপর দিয়ে দেখো, হ্যাঁ 9.1 into 10 to the power minus 31, that is m into, what is the v, there is v, 5.9 into 10 to the power 7 by q কত 1.6 into 10 to the power minus 19 and b কত 0.01। তো ফাইনালি এখানে আমাদের ব্যাসার্ধটা বেরিয়ে যাবে, করি 9.1 into e to the power minus 31 into 5.9 into e to the power 7 divided by bracket 1.6 into e to the power minus 19 into 0.01 bracket close, বেরোচ্ছে 3.3 into 10 to the power minus 4, কত বেরোলো 3.3, সরি 10 to the power minus 2, কারণ এখানে 33.5 10 to the minus 3 এক ঘর গেলে একটা কমে যাবে, একবার দেখে নি চেক করে শিফট টিপে দিস, তাহলে এক ঘর দু ঘর গেল 10 to the power minus 2, ওকে, তা 3.3 into 10 to the power minus 2 মিটার, ওকে, এটা হয়ে গেল তোমাদের ব্যাসার্ধ। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে ওর সাথে, ইলেকট্রনের কম্পাঙ্ক আমরা বের করতে পারবো, রেডিয়াস দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক কি করে বের করব, আমরা জানি পর্যায়কাল t ইকুয়াল টু 4 পাই আর, একবার ঘুরতে যেটা লাগবে বাই ভি, যদি ভেলোসিটি ভি হয়, তাহলে এখান থেকে যদি বসাই দিই তাহলে 2 পাই বাই ভি ইন্টু আর এর মান এম ভি বাই কিউ ভি, এখান থেকে ভি ভি কেটে গেল, দ্যাটস মিন এখান থেকে কম্পাঙ্ক n ইকুয়াল টু আবার 1 বাই টি, that is 1 by 2 pi q b by m, that is 1 by 2 pi 1.6 into 10 to the power minus 19, 0.01 divided by 9.1 into 10 to the power minus 31, 1 by 2 pi into 1.6 into e to the power minus 19 into 0.01 divided by 9.1 into e to the power minus 31 bracket close, 2.7 into 10 to the power 1 ঘন্টা 10 to the power 8, 2.7 into 10 to the power 8 হার্জ, ঠিক আছে 0.27 মানে 2.9 করতে পারলো, একটু কমে গেল, 2.7 into 10 to the power 8 হার্জ, কোথাও অসুবিধা হলে বলবে ক্যালকুলেশন, হ্যাঁ দেখে নেবে একটা, তাহলে আর কি দিয়েছে না, হয়ে গেল, এটা হলো 14 নম্বর অঙ্ক, দেখে নাও একই অঙ্ক, আমরা এখানে একইভাবে ব্যাসার্ধ বের করলাম, কম্পাঙ্কটা এক্সট্রা দিয়েছে সেটা একটু শিখে নিলাম, থিওরিতে তো আছেই, অবশ্যই দেখে নেবে, থিওরিগুলো অবশ্যই দেখবে, ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে পেয়ে যাবে, তো আর ব্যাস এই তো, চলো নেক্সট অঙ্ক করে যাক। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করব, খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক, সাইক্লোট্রনের উপর অঙ্ক। সাইক্লোট্রনের থিওরিটা খুব ভালো মতো না করলে এটা হবে না, এমনি জাস্ট ফর্মুলা বেস একটা অঙ্ক, তবে এর মধ্যে কনসেপ্ট লুকিয়ে আছে খুব, হ্যাঁ তো কি বলছে দেখো, বলছে একটি সাইক্লোট্রনের সাহায্যে একটি প্রোটন স্রোতকে ত্বরান্বিত করা হচ্ছে, অবশ্যই সাইক্লোট্রনের কাজই তাই ত্বরান্বিত করা, প্রতিটি ডি এর ব্যাসার্ধ 1.2 মিটার, ঠিক আছে, এবং 0.2 ওয়েবার পার মিটার স্কোয়ার এর চৌম্বক ক্ষেত্র লম্বভাবে প্রয়োগ করা হয়েছে, ডিতে প্রযুক্ত
পরিবর্তী তড়িৎচালক বলের কম্পাঙ্ক নির্ণয় করো। প্রতিটি প্রোটনের প্রাপ্ত শক্তির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে এখানে আমরা তড়িৎচালক বলের কম্পাঙ্ক বের করতে হবে আর প্রোটনের শক্তিটা বের করতে হবে। ঠিক আছে, শক্তিটা বের করার সময় এমইবি এককে বের করতে বলেছে। আধানটার মান দেওয়া আছে, প্রোটনের মাস দেওয়া আছে। আধান হলো 1.6 × 10⁻19 কুলম্ব, ইলেকট্রন আধানের সমান। মাসটা 1.267 × 10⁻27 কেজি। আর এখানে ওই কথাটা বলে দেওয়া আছে যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.6 × 10⁻19 জুল, যেটা আমাদের আগের অঙ্কে কাজে লাগলো। তো যাই হোক, এখানে থিওরিটা একটু আমাদের শিখতে লাগবে, যে থিওরিটা যদিও আছে তাও হালকা করে একটু বলে দিচ্ছি। ঠিক আছে, তাও তোমরা পারলে মেন থিওরিটা ডিসক্রিপশন লিঙ্ক থেকে দেখে নিও। তো থিওরিটা এরকম যে কি হয় জিনিসটা, একটা আলাদা করে বলে দিচ্ছি। একটা ডি শেপের দুটো কন্টেনারের মতো থাকে, যার ভেতরটা ফাঁপা। ওকে, এখানে একটা পরিবর্তী তড়িৎচালক বল ইউজ করা হয়, যার কাজ হলো এক মুহূর্তে এটা প্লাস মাইনাস, তো তারপরের মুহূর্তে এটা মাইনাস প্লাস। অবশ্যই একটা নির্দিষ্ট কম্পাঙ্ক হবে, মানে তার নির্দিষ্ট টাইমিংয়ে চেঞ্জটা হবে। ওকে, এখানে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়, বোর্ড থেকে বাইরের দিকে ধরলাম অ্যাপ্লাই করা হয়। এই অবস্থায় কি করা হয়, সোর্স থেকে, যে কোনো একটা সোর্স থেকে আধান উৎপন্ন করা হয়। লাইক এখানে প্রোটন উৎপন্ন করা হয়েছে, যে কোনো একটা আয়ন সোর্স থেকে প্রোটন উৎপন্ন করা হলো, একটা প্রোটন উৎপন্ন করা হয়েছে। এবার যেই প্রোটনটা উৎপন্ন করা হলো, সাথে সাথে যেহেতু এই মানে মনে করলাম সেই মুহূর্তে কোনো একটা প্লেট, এটা হোক বা এটা, আমি এটাই ধরলাম আগে, তাহলে আমার ডান সাইড হচ্ছে সুবিধা হবে। এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তারপরের মুহূর্তে। তো যেহেতু প্রোটন প্লাস, তো মাইনাস, যেহেতু ডিটা, এই ডিটা মাইনাস আধানে আহিত, কারণ ওখানে তড়িৎচালক বল দেওয়া আছে, পরিবর্তিত তড়িৎচালক বল। সেই জন্য এই প্রোটনটা এদিকে একটা ফোর্স ফিল করবে, দ্যাট ইজ কিউই, তড়িৎ বল ফোর্স করবে। ওকে, ফলে এদিকে ও একটা ভেলোসিটি লাভ করবে। যে ও এই ডি এর ভেতরে এই ভেলোসিটি নিয়ে প্রবেশ করবে, এই ভেলোসিটিটা যেহেতু চৌম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলার, অবশ্যই ডি এর ভেতরে প্রবেশ করার পর তার সাথে কিন্তু আর নেই, মানে কি বলে এটাকে, তড়িৎ ক্ষেত্রের এফেক্ট নেই। ঠিক আছে, আধানের মানে এই ডি এর মধ্যে প্রবেশ করার আগে পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের এফেক্ট আছে, ডি এর মধ্যে প্রবেশ করার পর কিন্তু সমস্তটা চৌম্বক ক্ষেত্রের এফেক্ট। এবার চৌম্বক ক্ষেত্রের এফেক্টটা আমরা জানি, আধান যদি মানে তোমার চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে প্রবেশ করে, তাহলে সেটি ঘুরে, বৃত্তপথে ঘুরে, তাহলে এখান থেকে ঘূর্ণন স্টার্ট করবে। ঠিক আছে, এবার ঘূর্ণন স্টার্ট করে যখন ও এই বাইরে ফিরবে, অবশ্যই ঘূর্ণনের যে বৃত্তপাতটা হবে তার ব্যাসার্ধ আর ধরলাম। ওকে, এইবার সে আরটা আমরা অলরেডি ক্যালকুলেশন করতে শিখে গেছি mv/qb দিয়ে। তো এইবার এই যখন এই বাইরে বেরিয়ে যায়, সেই বাইরে বেরোনোর আগে অবধি ও কি হয়, একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে। ঠিক আছে, এইবার যখনই ও বাইরে বেরায় তখন কি হয়, তখন সেই মুহূর্তে যদি এই পরিবর্তিত তড়িৎচালক বল আর এর ঘূর্ণন যে হচ্ছে তার কম্পাঙ্ক সেম হতে হবে, তখনই কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করবে। সেম না হলে কিন্তু হবে না, কারণ এই যেই বাইরে পৌঁছাবে সাথে সাথে এর পোল চেঞ্জ করে ফেলবে, দ্যাটস মিন এখানে মাইনাস হয়ে যাবে। ফলে এদিকে একটা ফোর্স লাভ করে ফার্স্ট, মানে তার মানে কি হয়, এবার পরেরটাতে একটু বড় বৃত্তপথ ঘোরে, এবং আবার যখন এইখানে পৌঁছায় তখন আবার একটা ফোর্স লাভ করে, কারণ সাথে সাথে এই মানে কম্পাঙ্ক যদি সমান বলেছি, সাথে সাথে তখন মাইনাস, এটা প্লাস হয়ে যায়। দ্যাটস মিন এই আস্তে আস্তে গোলটা বড় হতে থাকে। ওকে, এটাই হলো সাইকেল। এখানে ছোট মানে আরো ছোট ছোট করে আঁকলে ভালো হতো। আর এখান থেকে এইভাবে নিয়ে বড় আস্তে আস্তে ব্যাসার্ধটা বাড়তে থাকে, দিয়ে লাস্টে যখন যত ব্যাসার্ধ বাড়বে তত স্পিডটাও বাড়ছে, কারণ প্রতিটা মুহূর্তে যখনই ডি এর মাঝখানে এই প্রোটনটা পৌঁছাচ্ছে তখনই তার স্পিডটা বেড়ে যাচ্ছে, এটাকে ত্বরান্বিত করা বলে। এবং তারপরে একটা জায়গায় ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে যখন ইলেকট্রনটা বেরায় তখন প্রচন্ড হাই শক্তি নিয়ে, এনার্জি নিয়ে বেরায়। ঠিক আছে, এটাকে বলা হয়, এই কাজে সাধারণত সাইক্লোট্রনটা ইউজ করা হয়। তো এটাকে আমি থিওরিটা বলে দিলাম, কিন্তু আমার এখানে যে মেন কাজ হলো, প্রথমে তড়িৎচালক বলের কম্পাঙ্ক নির্ণয় করব। তো অবভিয়াসলি এখানে যে তড়িৎচালক বলের কম্পাঙ্ক হবে সেটা এইখানে যে মানে ইয়েটা আছে, মানে তোমার কি বলে ওটাকে, যে বৃত্তপথে ঘুরছে তার যে কম্পাঙ্ক তার সাথে সমান হতে হবে। বললাম সাইক্লোট্রন তখনই সব থেকে ভালো কাজ করে। এবং আবার অবভিয়াসলি আমাদের এখানে জানা ব্যাসার্ধ হলো যেটা ডি এর ব্যাসার্ধ। তো ডি এর ব্যাসার্ধ মানে লাস্ট যে বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ সহিত আমি যদি কম্পাঙ্কটা বের করি সেম হয়।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো যাই হোক, সব থেকে বড় কথা কম্পাঙ্ক বের করার সময় ব্যাসার্ধ কাজেই লাগে না। ঠিক আছে, তো যাই হোক, যেটা হয় আমরা জানি যে যে বৃত্তপথে ঘুরুক না কেন, সেই বৃত্তপথে যে কম্পাঙ্কটা হবে সেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করতে শিখে গেছিলাম। n ইকুয়াল টু আগে ফর্মুলাতে বোধহয় শিখলাম 1/2 পাই QB/m বোধহয়, একবার দেখে নিই বইটা। ইয়েস, QB/m, ঠিকই আছে, এটা আমরা শিখেছিলাম। আগের অঙ্কটাতে করলাম, দেখো এখানে কিন্তু কোনো ব্যাসার্ধ নাই, সবটি কম্পাঙ্ক ব্যাপারটা কিন্তু সেম। আর এই বৃত্তপথে যে কম্পাঙ্ক হবে সেটাই পরিবর্তিত হয়ে গেল কম্পাঙ্ক, মানে বলের কম্পাঙ্ক হতে হবে, তাহলে সাইক্লোট্রনটা সব থেকে ঠিকঠাকভাবে কাজ করবে, নাহলে কাজ করবে না। কারণ একদম যে মুহূর্তে বাইরে আসবে সেই মুহূর্তে যদি পোলার পোল না চেঞ্জ হয় তাহলে কিন্তু ত্বরণিতটা হবে না, সেই জন্য কম্পাঙ্কটাকে সেম হতে হবে। ওকে, সো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, 1/2 পাই কিউবের মান কত, কিউবের মান কত 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু বি এর মান কত 0.2 বাই এম এর মান কত 1.67 ইন্টু 10⁻⁻27। এটা করলে আমার কম্পাঙ্কটা বেরিয়ে যাবে। ওয়ান বাই 2 পাই ইন্টু 1.6 ইন্টু e⁻⁻19 ইন্টু 0.2 ডিভাইডেড বাই ব্র্যাকেট 1.67 ইন্টু e⁻⁻27 ব্র্যাকেট ক্লোজ। তাহলে হচ্ছে 3.04 ইন্টু 10⁶ হার্জ। এটা হয়ে গেল কম্পাঙ্ক। 10⁶ হার্জকে মেগা হার্জে করা যায়, মানে 3.04 মেগা হার্জ, উত্তর মেগা হার্জে আছে। আর এটা তো বলেই দিয়েছে পরেরটা এমইভিতে করছি সেটা। এটা হয়ে গেল কম্পাঙ্ক। এবার পরের পার্টটা কি বলেছে, প্রতিটি প্রোটনের প্রাপ্ত শক্তির পরিমাণ নির্ণয় করো। এই শক্তির পরিমাণটাও ক্যালকুলেশন করতে হবে। শক্তি মানে হাফ mv², আবার ভি মানে আমরা জানি কিউ, ভুলেই যাই এখানে, আচ্ছা করেছি mv²/r ইকুয়াল টু, এখানে আরটা ক্যাপিটাল না, কারণ লাস্ট বৃত্তপথ দিয়ে করছি। হ্যাঁ, কারণ ওই লাস্ট বৃত্তপথটা যেটা সেটা আমাদের জানা, কারণ সেটা ওই ডি এর ব্যাসার্ধের সমান। mv²/r ইকুয়াল টু কিউ ভিবি, ভিবি কেটে গেল, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কিউ বি আর বাই এম। তাই বুঝতে পারলে, এটা দিয়ে তো করতে আমাদের যে অভিকেন্দ্র বলটা যোগান দেয় কিউ ভিবি, ঠিক আছে, তাহলে কিউ বি বাই এম, তাই এখানে বসিয়ে দিলে হাফ এম ইন্টু কিউ² বি² আর² বাই এম², এখানে একটা কেটে গেল, দ্যাট ইজ হাফ কিউ বসিয়ে দিলাম। হ্যাঁ, আর টাইম নষ্ট করে লাভ নাই। কিউ² তো 1.6 ইন্টু 10⁻⁻19 স্কোয়ার, 0.2 স্কোয়ার, আর কত, আর 1.2 স্কোয়ার ডিভাইডেড বাই 1.67 ইন্টু 10⁻⁻27। করে যাক ক্যালকুলেশনটা। 1.6 ইন্টু e⁻⁻19 ইন্টু 0.2 ইন্টু 1.2, ঠিক আছে, এতগুলো জিনিসের আছে স্কোয়ার। চলো হয়ে গেল, এটা উপরটা হয়ে গেল, ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 ইন্টু 1.67 ইন্টু e⁻⁻27 ব্র্যাকেট ক্লোজ, 4.4 ইন্টু 10⁻⁻13 জুল। এবার এটাকে আমার করতে হবে ইভি, তারপরে করতে হবে সেটাকে মেগাভোল্ট। এখানে সমস্যা দিলাম। ইভি করার জন্য কি হতে হবে, জুল থেকে ভাগ করে দিই, ভাগ 1.6 ইন্টু e⁻⁻19, তাই না, 1 ইভি ইকুয়াল টু এত জুল, তাহলে 1 জুল ইকুয়াল টু 1 ইভি বাই সামথিং, তাই তো, সরি জুল থেকে ইভি করব, তাহলে 1 ইভি ইকুয়াল টু দিস জুল, তাহলে এত জুল বেরিয়েছে, তাহলে 1 জুল কত, এত জুল কত, ভাগ করতে হবে। তো ডিভাইডেড ইকুয়াল টু 4.4 ইন্টু 10⁻⁻13
by 1.6 into 10 to the power minus 19 EV কত বেরোচ্ছে ENG 2.7 into 10 to the power 6 EV এবার 6 EV এবার EV থেকে মেগা EV করতে গেলে 10 to 6 টা উঠে যাবে that is 2.7 মেগা ইলেকট্রন ভোল্ট ওকে দেখো অঙ্কটা বুঝতে পারলে খুব কঠিন নয় কিন্তু সহজ একটি অঙ্ক ঠিক আছে তো এটা বেরিয়ে গেল এনার্জি আর এটা বেরিয়ে গেল কম্পাঙ্ক ঠিক আছে সহজ একটি অঙ্ক চলো পরের অঙ্ক করা যাক এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব পড়ো মন দিয়ে বলছে 2 into 10 to the power minus 3 টেসলা প্রাবল্যের চৌম্বক ক্ষেত্রে একটি ইলেকট্রন 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে গতিশীল দ্যাটস মিন ওকে লম্বভাবে ছোড়া হয়েছে ইলেকট্রনটির দ্রুতি নির্ণয় করো ভি বের করতে হবে খুব সহজ বের করা এই বেগ লাভ করার জন্য ইলেকট্রনটিকে কত বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরণিত করতে হবে মানে যে ভোল্টেজ ডিফারেন্সের মধ্য দিয়ে পাঠাতে হবে সেইখানে সেই ভোল্টেজ ডিফারেন্সটা কত জানতে চেয়েছে তো প্রথম অঙ্কটা তো খুব সহজ আমরা জানি যে ভি বেগে যদি লম্বভাবে ছোড়া হয় চৌম্বক ক্ষেত্রের সাথে তাহলে সেটা ঘুরবে এবং সেক্ষেত্রে mv স্কয়ার বাই r ইকুয়াল টু qvb থেকে আমরা অবশ্যই r ইকুয়াল টু mv বাই qb সমীকরণটা আমরা করে দেখছি বের করতে ইজিলি জানি সেখান থেকে r বের করেছি এবার v বের করতে পারবো কিন্তু পরের যে পার্টটা সেটা একটু বোঝো মন দিয়ে যে আমরা জানি একটা ইলেকট্রনকে যদি একটা 1 ভোল্ট বিভবের মধ্যে দিয়ে যায় তাহলে সে হয় শক্তি লাভ করে বা শক্তি ওর কমে যায় কি মানে শক্তি লাভ করে বলতে যদি কি হয় তোমার গতিশক্তি যদি মনে করো ইলেকট্রনকে ছুড়লাম মনে করো নেগেটিভ বিভবের দিকে যাচ্ছে মানে এদিকে পজিটিভ এদিকে এই দেওয়ালে পজিটিভ ওই দেওয়ালে নেগেটিভ এবার একটা ইলেকট্রনকে যদি নেগেটিভ বিভবের দিকে ছুড়ি তাহলে বিকর্ষণ করবে মানে কি গতিশক্তি কমিয়ে দিবে আবার সেটাই যদি আমি পজিটিভের দিকে ছুড়ি তাহলে কি গতিশক্তিটা বেড়ে যাবে দ্যাটস মিন একটা ইলেকট্রন একটা যদি ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে যায় তাহলে তার মধ্যে একটা এনার্জি লস বা গেইন হয় সেই এনার্জি লসটা বা গেইনটা সেটা কোন ফর্মুলা দিয়ে হয় কিউ ইন্টু ভি আমরা জানি কিউ আদানকে ভি ভোল্টেজের মধ্যে দিয়ে নিয়ে যেতে যে কাজ করতে হয় সেটা কিউ ভি আর সেটাই তোমার যদি এনার্জিটা যে পরিবর্তনটা হলো সে গতিশক্তি যে হলো তাতে যে বেগটা যদি ভি লাভ করে তাহলে সেই এনার্জি লস গেইনটা হাফ এমভি স্কোয়ার মানে এই গতিশক্তি হিসাবে আউটপুট দেয় ঠিক আছে মজা হবে তো এটা একটা সমীকরণ এই দুটো অ্যাপ্লাই করে অঙ্কটা হয়ে যাবে তো প্রথম কাজটা করি আগে তারপর দ্বিতীয় কাজটা করব তো প্রথমে বলছে যে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে 2 into 10 to the power minus 3 টেসলা ইলেকট্রনের যে ব্যাসার্ধে ঘুরছে সেই ব্যাসার্ধটা এবার দেওয়া আছে 20 into 10 to the power minus 2 মিটার ব্যাস আর কিছু দেওয়া নেই তেমন ওকে এবার আমরা জানি mv স্কোয়ার বাই r ইকুয়াল টু qvb দ্যাটস মিন এখান থেকে একটা v কেটে গেল সো v ইকুয়াল টু qbr বাই m তো q কত ইলেকট্রন 1.6 into 10 to the power minus 19 b কত 2 into 10 to the power minus 3 r কত 20 into 10 to the power minus 2 বাই m কত ইলেকট্রন যেহেতু ইলেকট্রনের মাস আমরা জানি 9.1 into 10 to the power minus 31 কেজি তো এগুলো বসালে আমার অঙ্কটা হয়ে যাবে 1.6 into e to the power minus 19 into 2 into e to the power minus 3 into 20 into e to the power minus 2 divided by bracket 9.1 into e to the power minus 31 সিম্পল একটি অঙ্ক হয়ে গেল ENG টিপলে শিফট টিপে ENG 0.07 into 10 to the power 9 উত্তর কত আছে 7 into 10 to the power 7 করা যাবে দুটো ঘর বাদ দিলে 7 into 10 to the power 7 ওকে মিটার পার সেকেন্ড হয়ে গেল এটা বেগ তারপরে কি বলেছে এই বেগটা লাভ করার জন্য ইলেকট্রনটি কত বিভব পার্থক্যের মধ্য দিয়ে যাবে তো এটাই যে লেটাস কনসিডার ও ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যাবে তাহলে ইলেকট্রন আধান তো ই তাহলে যে এনার্জিটা হবে সেটা ইভি সেটাই হাফ এমভি স্কোয়ার সমান দ্যাটস মিন এখান থেকে ভিটা বের করতে হবে
तो E इंटू वी इक्वल टू हाफ 9.1 इंटू 10 टू द पावर माइनस 31 इंटू 7 इंटू 10 टू द पावर 7 তার হোল স্কোয়ার, বা একবার যদি ভিটা বের করি তাহলে ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 করলে ভোল্টেজটা বেরিয়ে যাবে। দেখা যাক কত, 1 ইন্টু 9.1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 7 ইন্টু ই টু দি পাওয়ার 7 ইন্টু 7 ইন্টু ই টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ব্র্যাকেট 2 ইন্টু 1.6 ইন্টু e to the power minus 19 bracket close 1.3 into 10 to the power 32 volt। পরেরটা মিলেছে, পরেরটা কত আছে উত্তর বইয়ে, বই বলছে 10 to the power 4। ক্যালকুলেশন কি গন্ডগোল করলাম, এবার ক্যালকুলেশনটা দেখতে দাও। 1/2 into 9.1 into e to the power minus 31, ওটা মাইনাসের জায়গায় প্লাস বসে দিয়েছিলাম নাকি কে জানে, into 7 into e to the power 7 into 7 into e to the power 7 divided by 1.6 into e to the power minus 19 bracket close। আমি একটু ভুল করেছিলাম আগেরবার, এটা হবে 10 টু দি পাওয়ার 4, ঠিক কোথাও একটা হয়তো ভুল নাম্বার বসিয়েছিলাম, 4 ভোল্ট। ওকে চলো দেখো সিম্পল একটা অঙ্ক, 16 নম্বরটা ফর্মুলা বেস একটা অঙ্ক, লাস্ট অঙ্ক করবো 17 নম্বর, এটা একটু কেন, ঠিক আছে। এই চ্যাপ্টারের শেষ অঙ্কটা গ্যালভানোমিটারের ওপর। এই অঙ্কটা আমি একবার করিয়েছি, প্রথম দিকে এরকম টাইপের একই অঙ্ক ছিল, আবার একটা এসছে শেষ অঙ্কে, খুব ইজি অঙ্ক, আরেকবার শিখে নাও, রিপিট হয়ে গেল, শেখাটাও ভালো হয়ে যাবে, ঠিক আছে। করে আজকে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক শেষ করব, দিয়ে আবার নেক্সট চ্যাপ্টারের অঙ্ক নেক্সট ক্লাসে পেয়ে যাবে, তার সাথে থিওরি ক্লাস তো পাবেই, থিওরি ক্লাসের লেন্স চলছে, ঠিক আছে, পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। কালী পূজা ছিল তাই একটু লেট হলো, ঠিক আছে, পাবে, রেগুলার বেসিসে ক্লাস পাবে, থাকো চ্যানেলের সাথে। দেখো একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম, এর পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটাতে 15 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়। কিভাবে একে 1.5 ভোল্ট এবং 1.5 অ্যাম্পিয়ার পরিমাপ করতে ব্যবহার করা যাবে? তো এই অঙ্কটা খুব সহজ একটি অঙ্ক। আমরা জানি যে একটা গ্যালভানোমিটারে এটা একটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি যে একটা গ্যালভানোমিটার জি হয়, এই গ্যালভানোমিটার খুব সেন্সিটিভ যন্ত্র হয়, এর কাজ হলো কারেন্ট আছে কিনা তার অস্তিত্ব বোঝানো। যদি থাকে, এখানে একটা স্কেলের মতো থাকে এবং একটা কাঁটা থাকে, যেদিকে কারেন্টটা ফ্লো করছে কাঁটাটা সেদিকে যায়। যদি এদিক দিয়ে কারেন্ট যায় তাহলে এদিক যাবে, এদিক দিয়ে কারেন্ট গেলে এদিক আসবে। আর যদি দুদিকে কারেন্ট সমান হয় তাহলে এক জায়গায় যাই থাকে, তখন নিষ্পন্দ বিন্দু হিসাবে ইউজ করা হয় গ্যালভানোমিটার। আগের চ্যাপ্টারে তো খুবই ইউজে রয়েছে। তো এবার গ্যালভানোমিটার ওর যেটা একটা স্কেল, যে এবং গ্যালভানোমিটার খুব সেন্সিটিভ যন্ত্র হয়, খুব বেশি কারেন্ট ও নিতে পারে না, ঠিক আছে, সেই জন্য ওটা কারেন্ট মাপার জন্য ইউজ করা হয় না, কারেন্ট তোমার আছে কিনা অস্তিত্ব বোঝার জন্য ইউজ করা হয়। তো খুবই সামান্য পরিমাণ কারেন্টে ওর স্কেলটা এখানে শেষ হয়ে যায়, ঠিক আছে, তার মানে আর পরে যেতে পারবে না। এর বেশি কারেন্ট যদি গ্যালভানোমিটার যদি যায় তো গ্যালভানোমিটারটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, মানে সেটা থেকে যাবে আর এদিকে আসবেই না, ঠিক আছে, তো এটা খারাপ হয়ে যাবে। তাই জন্য গ্যালভানোমিটারকে খুব সাবধানে ইউজ করতে হয়। কিন্তু এই গ্যালভানোমিটারকেও কারেন্ট একটা উচ্চ কারেন্ট, মানে গ্যালভানোমিটার যতটা কারেন্ট নিতে পারবে তার থেকেও বেশি কারেন্ট মাপার জন্য ইউজ করা যেতে পারে। কিভাবে? মনে করো এটা একটা রাস্তা, আমি প্রথমে অ্যামমিটার বলছি, এখানে গ্যালভানোমিটারটা আগে ভোল্টমিটার ছিল, তারপরে অ্যামমিটার ছিল, আমি অ্যামমিটারটা আয় করাচ্ছি, 2 নম্বরটা আয় করাচ্ছি, কোনো ব্যাপার না। দেখো আগে যখন বোঝাতে স্টার্ট করে দিলাম, লেট আস কনসিডার যে এই গ্যালভানোমিটারে আমাকে সাপোজ আই কারেন্ট মাপতে হবে। ওকে, মনে করো এই গ্যালভানোমিটারটা ম্যাক্সিমাম যে কারেন্টটা নিতে পারে সেটা হলো আইজি, মানে বলতে চাইছি মনে করো গ্যালভানোমিটার কারেন্ট নিতে পারে মিনিমাম 10 মিলিঅ্যাম্পিয়ার, আর আমি পাঠাচ্ছি 1 অ্যাম্পিয়ার, তো 1 অ্যাম্পিয়ার ইজ গ্রেটার দেন 10 মিলিঅ্যাম্পিয়ার। সো আইজি পর্যন্ত কারেন্ট গেলে ও ঠিকঠাক
দেখাবে, মানে পূর্ণ স্কেল বিক্ষেপটা হবে, কিন্তু তার বেশি কারেন্ট হলে তো গ্যালভানোমিটার খারাপ হয়ে যাবে। তো আমি কি করলাম, আমাকে এবার এই কারেন্টটা মাপতে হবে, মেজারও করতে হবে এবং এই তারের মধ্যে দিয়েই পাঠাতে হবে। তো আমি কি করলাম, এখান থেকে আর একটা রাস্তা বানিয়ে দিলাম যাওয়ার। এবার আমরা জানি কারেন্ট যখন যায় তখন যদি ও দুটো রাস্তা পায় তো অবভিয়াসলি দুটো রাস্তায় ভাগ হয়ে যায়। যদি দেখে কোনো একটা রাস্তাতে রোদ আছে, একটাতে রোদ নাই, তাহলে তো ওই রোদ বিহীন রাস্তাতেই যাবে, একটু কারেন্ট আর রোদ যুক্ত রাস্তায় যাবে না। আর যদি দুটোতেই রোদ থাকে তাহলে ভাগ হয়ে যায় যে কতটা কি যাব হিসাব করে। তো মনে করো এইখানে আমি একটা রোদ লাগালাম যেটা খুবই সামান্য, এবং এই সামান্য রোদটাও এমন করে লাগাতে হবে যাতে এইখানে, এবার দেখো এইখানে আমি জানি আয়ের মধ্যে আইজি পরিমাণ কারেন্টই যদি যায় তত দূরই আমি গ্যালভানোমিটারতে পাঠাতে পারবো। তো আই মাইনাস আইজি এই কারেন্টটা যেটা আইএস নাম দিলাম, সেই কারেন্টটা যাতে এই রাস্তা দিয়ে যায় সেটা ঠিক করার জন্য আমাকে এসকে কন্ট্রোল করতে হবে, এসকে কমাতে হবে, বাড়াতে হবে, যে করেই হোক। মানে কমাতে বলতে আমি পূর্ণ স্কেল বিক্ষেপ দেখলে কি না আমি একটা পারফেক্ট পেয়ে যাবো যেটাই গ্যালভানোমিটার এতটাই কারেন্ট নিতে পারে। তো মানে কমাতে কমাতে খুব কমিয়ে লাভ নাই, আমি দেখে নিলাম যে পরিমাণ কারেন্ট আইজি নিয়ে নিল, বাকি কারেন্ট যাতে এর মধ্যে দিয়ে যায় সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। সেই ব্যবস্থাটা যদি আমি করতে পারি তাহলে পুরো সেটআপটার মধ্যে দিয়ে আই কারেন্ট পাঠাতে পারবো এবং ম্যাথামেটিক্যালি দেখাতে পারবো যে সেই আইটা মেজার করা যায়। কেমন করে মেজার করা যায়, আমার কাছে জি আছে কত 10 ওহম, ওকে, এবং একটা গ্যালভানোমিটারের ক্যারেক্টার দেওয়াই থাকে যে ও কতটা কারেন্ট পেলে পূর্ণ স্কেল বিক্ষেপ দেখাবে। দ্যাটস মিন আইজি আমার কাছে আছে, যেমন এই অঙ্কটা তো দেওয়া আছে, দেখো 15 মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার করে নিলাম, এটা হলো আইজি। দ্যাটস মিন আইজিও আমাকে দেওয়া আছে, জিও আমাকে দেওয়া আছে। তাহলে আমি এটাও জানি, তাহলে আমাকে যদি আই বের করতে লাগে, আইটা বের করতে লাগবে, তো আমি জানি যে এই এসটা আমি সেট করতে পারবো। যদি সেট করতে পারি তাহলে জানি যে এখানে আইএস কারেন্ট যাবে, যেটা আইএস অবশ্যই আই মাইনাস আইজি। তাহলে এখান থেকে আমি ওহমস ল অ্যাপ্লাই করে বলতে পারি এইখানে যে ভোল্টেজটা হবে এখানেও সেই ভোল্টেজটা হবে, কারণ আমরা জানি ভোল্টেজটা দুটো কোনো রোধের একরসে হয়। সমান্তরালে যেহেতু এই তার সমস্ত জায়গায় একই, এই তার এই তার এই তার মধ্যে এখানে দেখো এই পুরো সেম তার, এত সেম তার, অর্থাৎ এই সেম তারের যে কোনো পয়েন্টের ভোল্টেজ সেম হয় যতক্ষণ না কোনো রোধ পড়ছে। তো এখানে ভিএ মাইনাস ভিবি এখানেও যা ভোল্টেজ দেবে এখানেও তাই দেবে। তো অ্যাকর্ডিং টু দিস ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি অলসো, কারণ এখানে আইজি হলো কারেন্ট আর জি হলো রোধ, আর এই ভিএ মাইনাস ভিবি অলসো ইকুয়াল টু আইএস ইন্টু এস, যেখানে আইএস হলো এই শান্টের মধ্যে দিয়ে কারেন্ট আর এসটা হলো শান্ট। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে আইজি ইন্টু জি ইকুয়াল টু আইএস ইন্টু এস, কারণ সেম ভোল্টেজ। তো সেখান থেকে আমরা এসটা ক্যালকুলেট করে নিতে পারি, এস ইকুয়াল টু আইজি ইন্টু জি বাই আইএস। এবার আইএস বের করতে কোনো একটা বড় ব্যাপার না, কারণ আইজি ইন্টু জি, আইএস মানে তো আমরা অলরেডি জানি আই মাইনাস আইজি। তাহলে দেখো, তাহলে এখানে আমি এসটা যদি বের করতে পারি, ঠিক আছে, তাহলে আইটা মানে যে ক্ষেত্রে আমি আইটা জানি যে আমাকে এত কারেন্ট মাপতে হবে সেক্ষেত্রে আমাকে এসটা বের করতে হবে, আর যে ক্ষেত্রে আমি এসটা জানি সেক্ষেত্রে আমি আইটা বের করতে পারবো। কারণ দেখো এখানে সবগুলোর মধ্যে এস আর আই এই দুটোই তো অজানা রাশি। যেমন এই অঙ্কটাতে বলেছে যে এই গ্যালভানোমিটারটা দিয়ে তোমাকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে হবে, তো 1.5 অ্যাম্পিয়ার আইটা এটা মাপতে হবে। তাহলে এখান থেকে এস যদি বের করতে পারি তাহলে আমি বলতে পারবো এই এসটা লাগাতে গেলে আমার এই 1.5 কারেন্ট মাপতে পারবে। তো সেটা কত হয় দেখা যাক। তো আইজি কত, এটা থেকে আইজি কত, আইজি হলো 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু জি কত, জি 10 ডিভাইডেড বাই আই কত, আই আমাকে মাপতে বলেছে 1.5 আর আইজি কত 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখান থেকে বেরিয়ে গেল 15 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 ডিভাইডেড বাই ব্র্যাকেট, ওইটা তো ঠিক মতো হলো না, তো 15 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 এটা সমান সমান দিলাম মাইনাস 10 সমান সমান দিলাম, হ্যাঁ কী করছি আমি, 15 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 10 সমান সমান দিলাম, হয়ে গেলো ডিভাইডেড বাই ব্র্যাকেট ডবল ব্র্যাকেট 1.5 মাইনাস ব্র্যাকেট 15 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ
ব্র্যাকেট ক্লোজ, 0.101, তাহলে 0.101 ওহম এই রোধে একটা শান্ট লাগাতে হবে। দেখে নাও একটু, এটা মিটাতে হবে কারণ জায়গা নেই আমাকে, এবার ভোল্ট মিটারটা ইউজ করতে হবে। ওকে, দেখে নাও, বুঝলাম? ওকে, তাহলে কি বুঝলাম যে আমাদের শান্ট ইউজ করতে হবে। এই একই জিনিস যখন ভোল্টেজ মাপা হবে তখন আমাকে সিরিজে ইউজ করতে হবে একটি উচ্চ মানের রোধ, এটা হাই রেঞ্জের রোধ থাকবে। তো যদি আমাকে ভোল্টেজ মাপতে হয়, দেখো এই দুটোর অ্যাক্রসে যে ভোল্টেজটা হয় দ্যাট ইজ ভিজি। ওকে, এবার অবশ্যই এখানে কিন্তু ভোল্টেজ মাপছি, মানে এবার যেহেতু সিরিজে লাগাতে হবে দ্যাটস মিন এক্ষেত্রে কিন্তু আমাকে কারেন্ট আইজির বেশি ইউজ করাই যাবে না, কারেন্ট আমাকে আইজি ইউজ করতে হবে, কিন্তু আমাকে এই রোধটা ভ্যারিয়েশন করে আমাকে দেখতে হবে যে কত ভোল্টেজ আমাকে জানতে লাগবে, ঠিক আছে? কারণ কারণ একই লাইনে আছে মানে আইজি এই জিকে ক্রস করবেই, তার মানে আইজির বেশি কারেন্ট যদি জি দিয়ে যায় তো জি তো খারাপ হয়ে যাবে, মানে ক্যালকুলেটার তো খারাপ হয়ে যাবে, তো আমাকে আইজি কারেন্ট ইউজ করতে হবে। এবার আমি জানি ভিজি আর এখানে রোধ ইউজ করা আছে দ্যাট ইজ ভি আর বললাম নাম। ওকে, কিন্তু আমাকে যেটা মাপতে হবে সেটা হলো দিস, এই দু প্রান্তের রোধ টোটাল ভি, টোটাল ভিটা আমাকে মাপতে হবে। এবার টোটাল ভি মাপার জন্য আমি দেখতে পাচ্ছি, দেখো দিস ভি ইকুয়াল টু ভিজি প্লাস ভিআর, এই ভিটা আমাকে মাপতে দেবে। এবার এই ভিজিটা তো কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ আইজি আর জি, এই ভিআর কন্ট্রোল করে করে আমাকে ভিটা মাপতে হবে। এবার ভিজি কি জানি বলো, আইজি ইন্টু জি, আর ভিআরটা কি আইজি ইন্টু আর, বিকজ এখানে আইজি কারেন্টটা তো আলাদা যাচ্ছে না, সো আইজি কমন নিতে গেলে জি প্লাস আর, সো জি প্লাস আর ইকুয়াল টু ভি বাই আইজি, সো আর ইকুয়াল টু ভি বাই আইজি মাইনাস জি। দেখো আইজি আর জিটা আমি জানি, সো ভি অ্যান্ড আর, যদি আমি ভিটা বলি যে এত ভোল্টেজ আমাকে ইউজ করতে হবে, এত ভোল্টেজ বের করতে হবে, সো আর আমি সেই হিসাবে ইউজ করবো, বা এত আর ইউজ করছি তাহলে সে কত ভোল্টেজ ভাবতে পারবে বলতে পারবো, মানে এই দুটো সম্পর্ক আমাদের ইজিলি হয়ে যাবে। তো আমার এই অঙ্কটা তো আমাকে আরটাই বের করতে লাগবে, তো ভি বলেছে 1.5 ভোল্ট, 1.5 বাই আইজি কত 15 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাইনাস জি কত 10, 1.5 ডিভাইডেড বাই ব্র্যাকেট 15 ইন্টু ই টু দি পাওয়ার -3 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 10, দ্যাট ইজ 90 ওহমের একটি আমাকে রোধ ইউজ করতে হবে, ঠিক আছে? এবং সেটা শ্রেণীতে ইউজ করতে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা একটা গ্যালভানোমিটারকে অ্যাজ এ অ্যামমিটার, মানে কারেন্ট মাপতে হবে তো, আইটা মাপা যাবে তো, তাহলে এটা অ্যামমিটারের মতো কাজ হয়ে গেল, ক্যালকুলেটিভভাবে মাপা যাবে, যন্ত্র দিবে না, তুমি যন্ত্র থেকে যে ডেটাগুলো পাবে সেই ডেটাগুলো ক্যালকুলেট করে তুমি আই মাপতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ ভি মাপতে পারবে। সো একটা গ্যালভানোমিটার দিয়েও তুমি কারেন্ট এবং ভোল্টেজ দুটোই মাপতে পারবে উইদাউট ভোল্টমিটার অ্যান্ড অ্যামমিটার। শুধু তোমার লাগবে খালি রোধ, কেমন রোধ, একটা ক্ষেত্রে খুবই অল্প মানের রোধ, একটা ক্ষেত্রে একটু উচ্চ মানের রোধ। ক্লিয়ার? তো হয়ে গেল আমাদের 17 নম্বর অঙ্ক। আমরা তাহলে শেষ করে ফেললাম চ্যাপ্টারটা। মন দিয়ে দেখো, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পুরো ক্লাস দেখো, এবং একটা ক্লাস দেখে তার ডেসক্রিপশনে গিয়ে তুমি যদি লিঙ্ক থেকে নেক্সট ক্লাসে যেতে পারো। তাছাড়াও তুমি চ্যানেলে যাও, প্লেলিস্টে যাও, সেখান থেকে তুমি ক্লাসগুলো ঠিকঠাকভাবে পেয়ে যাবে, ঠিক আছে? তাও যদি কোনো ক্লাস না পাও খুঁজে এবং তোমার সেটা মনে হয় প্রয়োজন, তো যে ক্লাসে তুমি রয়েছো বর্তমানে সেই ক্লাসেই তুমি কমেন্ট করো আমাকে যে স্যার এই ক্লাসটা কি আছে, থাকলে কোথায় আছে, আমি তার লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? আমি সবসময় সবার কমেন্টে রিপ্লাই করি, তো কোনো মানে চাপ না নিয়ে কমেন্ট করবে তোমার কি প্রয়োজন, ঠিক আছে? আমি তার অবশ্যই উত্তর দেবো এবং সেই অনুযায়ী তোমাদের ক্লাস করানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।